আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। বিগত আরো দুইটি ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সবগুলো টপিক বুঝতে পেরেছো এবং তোমাদের কারো কোনো সমস্যা নেই। তোমাদের ভিতরে অনেকে আছে যারা আমাদের সেই আগের ভিডিওগুলো দেখোনি, কারণ অনেকে আজকে প্রথম আমাদের চ্যানেলটি দেখছো বা প্রথম আমাদের ভিডিওটি দেখছো এবং আমাদের প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করেছো। তো তোমাদের যা নতুন আমাদের এই চ্যানেলটিতে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের সকল ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। এবং এভাবেই আমাদের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু উপকৃত হতে পারো, তাহলে আমাদের এই যে চেষ্টাটা, আমরা যে কষ্ট করে তোমাদের পড়াচ্ছি, এই কষ্ট আমাদের সফল হয়ে যাবে। এই জন্য তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে আমরা যেসব লেকচার নিয়ে আলোচনা করি, যেসব টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেই টপিকগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করি এবং কি কি আলোচনা করি। ঠিক আছে? এখন যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, যদিও আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কটা কি বা কোন কিভাবে একটা নেটওয়ার্ক স্থাপন করা হয়, কিভাবে যোগাযোগ ব্যবস্থা করা হয়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তাও আজকে ক্লাসে আমি শুরুতে একটু আলোচনা করি যে কম্পিউটার নেটওয়ার্কটা কি। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয়, ঠিক আছে? প্রতিনিয়ত আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় বা একাধিক মানুষের যোগাযোগ করার প্রয়োজন হয়, কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না, মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু এত উন্নত ছিল না। আগে যোগাযোগ করার পদ্ধতি ছিল হয়তো ডাক তোমার চিঠির মাধ্যমে বা তোমাকে হচ্ছে যে বলা হতো বা কারোর মাধ্যমে কোনো কথা যদি একজন আরেকজনকে জানানোর প্রয়োজন হতো, যদি ডিস্টেন্সটা বেশি হতো বা দূর বেশি হতো, তাহলে আরেক কেউ যদি ওখানে যেত বা কেউ যদি ওই জায়গায় যার কাছে পাঠাতে যাচ্ছে তথ্যটা, কেউ যদি সেই জায়গায় যায়, তুমি তার মাধ্যমে তাকে তথ্যটা দিতে পারো। ঠিক আছে? মানে জিনিসটা কি খুবই কষ্টদায়ক এবং খুবই সময় বেশি লাগছে সেই ক্ষেত্রে। কিন্তু এখন এই যে টেকনোলজি আপডেটের কারণে এবং প্রযুক্তির যে আপগ্রেডেশন হয়েছে আমাদের এক জেনারেশন থেকে এক জেনারেশনে, এখন কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে উন্নতি বা যে অবদান, সেটা কিন্তু আমাদের এই তথ্য আদান প্রদানে কিন্তু অনেক বড় রকমের একটা ভূমিকা রাখে। এখন কিন্তু আমরা যে কারোর সাথে ইজিলি কথা বলতে পারি। এখন সবার হাতে হাতে পার্সোনাল মোবাইল ফোন চলে এসেছে। এখন তার থেকেও বড় হচ্ছে, আগে যেমন মোবাইল ফোন ছিল, কিন্তু আগে কিন্তু জাস্ট সিমের মাধ্যমে কল দেওয়া প্রয়োজন হতো। এরকম ছিল এক সময় যে সিম কেনা হয়েছে ওই সিমের সাথে আরেকজন যে ফোন চালায় ওই সেম কোম্পানির সিম যদি থাকতো তাহলে তার সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকতা এখন কিন্তু খুবই ইজি। এখন শুধু যে সিমের মাধ্যমে যোগাযোগ করা যায়, অর্থাৎ কোনো সিম অপারেটরের মাধ্যমে কল করে যোগাযোগ করা যায় সেটাও না। এখন কিন্তু ইন্টারনেটের অবদানের কারণে তুমি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে, এমনকি বিদেশেও যে কোনো মানুষের সাথে যোগাযোগ করা যায়। তুমি ফোন কল করতে পারো, তুমি ভিডিও কল করতে পারো, তুমি টেক্সট পাঠাতে পারো, যে কোনো কিছু তুমি করতে পারবে শুধুমাত্র এই ইন্টারনেটের অবদানের কারণে। এবং ইন্টারনেটের কারণে তোমার এই যে ইন্টারনেট ব্যবহারের যে কস্ট, এই যে নেটওয়ার্ক চলে এসেছে, যে ওয়াইফাই আওতায় চলে এসেছে, এগুলোর কারণে যে কস্ট, সেই কস্টটা অনেক কমে এসেছে। আগে মোবাইলের মাধ্যমে কথা বলতে গেলে যে পরিমাণ টাকা কাটতো, কিন্তু তুমি যদি এখন ইন্টারনেট ইউজ করো, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তুমি কল দাও, তাহলে কিন্তু সেই খরচটা আরো বেশি অনেকটুকু কমে এসেছে, ওদের অনেক বেশি কমে এসেছে। এই জন্য নেটওয়ার্ক আসলে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সর্বক্ষেত্রে। এবং এটার কারণে মূলত আমরা খুব সহজভাবে যোগাযোগ ব্যবস্থা এখন স্থাপন হয়েছে এবং খুব সহজে আমরা যোগাযোগ করতে পারি। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক, তাহলে চলো দেখি যে আমরা আজকে চ্যাপ্টার কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মূলত এবং সেখানে কি কি রয়েছে। আজকে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আমরা দেখলাম যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কোনো রকমের কাজ করতে পারতেছি, যে কোনো মানুষের যোগাযোগ করতে পারতেছি, যে এক প্রান্ত থেকে এক প্রান্তে যে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি। এছাড়াও বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন কাজ করতে পারতেছি ঘরে বসেই, অর্থাৎ ঘরে বসে আমরা ইন্টারনেটের মাধ্যমে অফিসের যে কোনো রকম কাজ করতে পারতেছি, বিভিন্ন রকম ডেটা হিসাব রাখতে পারতেছি। এইসব বিষয়গুলো নিয়ে মূলত আমি আগের বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যারা
নেটওয়ার্ক সম্পর্কে ভালো আইডিয়া পেতে চাও, তোমরা অবশ্যই আমার যে আগের ভিডিওতে রয়েছে, অর্থাৎ এই কম্পিউটার নেটওয়ার্কের যে আগের ভিডিওগুলো রয়েছে পার্ট 1 পার্ট 2, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে আসবে। তাহলে আশা করছি যে কম্পিউটার নেটওয়ার্কের ব্যাপারে তোমরা একটা ভালো ধারণা পেতে পারবে। তো এই জন্যই তোমাদের অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখে আসতে হবে, কারণ আগের ভিডিওগুলো দেখলেই মূলত তোমাদের এই টপিকগুলো, আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এই টপিকগুলো তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। তো তোমাদের আরো ভালো মতো বোঝার জন্য, আরো ভালো মতো আয়ত্ত করার জন্য তোমাদের অবশ্যই সবগুলো ভিডিও, অর্থাৎ যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো ওই চ্যাপ্টারে যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিও তোমাদের একটু ভালো দেখে আসতে হবে। তাহলে তোমরা সবগুলা টপিক খুব ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে? নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখলাম যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু এই যে তথ্য আদান প্রদান করতেছি বা বিভিন্ন কাজ করতেছি আমরা ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে, এইটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। মানে এটা তো আলাদিনের জাদুর চেরাগ না যে তুমি কমান্ড করবে হয়ে যাবে। এটা আসলে বলতে পারো অনেকটা ওরকমই আলাদিনের জাদুর চেরাগের মতো অনেকটা, কিন্তু এইটা হয় একটা কিছু যন্ত্রের মাধ্যমে। ঠিক আছে? ওইটা তো কল্পনার জগতে ছিল, এটা হচ্ছে আমাদের বাস্তব জগতে আলাদিনের জাদুর চেরাগ বলতে পারো। কারণ এখন কিন্তু তুমি যেমন আগে ছিল হচ্ছে তোমাকে তথ্য পাঠাতে হলে তোমাকে চিঠির মাধ্যমে পাঠাতো, তাও কিন্তু তুমি যদি কোনো ইনফরমেশন পাঠাও সে কিন্তু 5 থেকে 10 দিন এরকম সময় লেগে যেতে। কিন্তু এখন কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে তুমি যে কোনো ইনফরমেশন যে কারোর সাথে শেয়ার করতে পারছো, বলা যায় একরকমের যেটা জাদুর চেরাগ। কিন্তু আমাদের এই যে বাস্তব জগৎ যেহেতু বললাম, তো এটা কিছু যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। নেটওয়ার্ক যে স্থাপন হচ্ছে বা নেটওয়ার্কের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে, সেইটা কিন্তু কিছু যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে, এমনি এমনি হয় না। কিছু যন্ত্রের মাধ্যমে হচ্ছে এই নেটওয়ার্কের কাজগুলো হয়ে থাকে। তো আজকের চ্যাপ্টারটিতে মূলত আমরা এই নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি, অর্থাৎ কি কি যন্ত্রের মাধ্যমে এই নেটওয়ার্কটি স্থাপন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই তোমরা অবশ্যই আমাদের এই ক্লাস শুরু করার আগে তোমরা অবশ্যই আমাদের যে বই রয়েছে আইসিটি বই এবং খাতা কলম এগুলো নিয়ে বসো, কারণ অনেক সময় আমি অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলবো যেগুলো তোমাদের হয়তো নোট করার প্রয়োজন হতে পারে। সো তোমরা অবশ্যই তোমাদের আইসিটি বই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি শুরু থেকে দেখছো, আমাদের ভিডিওগুলো দেখছো শুরু থেকেই, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এভাবে আমাদের সাপোর্ট করে এবং আমাদের মাধ্যমে আমাদের যে লেকচার আমরা দিচ্ছি এই লেকচারগুলোর মাধ্যমে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, তাহলে আমাদের এই চেষ্টাগুলো সব সার্থক হয়ে যাবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদেরও বলবে আমাদের ভিডিওগুলো যাতে খুব মনোযোগ সহকারে দেখে, যাতে তারা আমাদের সবগুলো লেকচার এবং সবগুলো আইটেম যাতে যেগুলো আমরা বলতেছি যাতে সবগুলো তারা বুঝতে পারে। চলো আজকে আমরা আলোচনার বিষয়ে প্রবেশ করি। সর্বপ্রথম নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির ভিতরে সর্বপ্রথম যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাব। সেটা কি? হাব। এখন হাব জিনিসটা কি দেখি। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র, তারের মাধ্যমে যদি কোনো নেটওয়ার্কে সংযোগ করা হয়, অর্থাৎ বলো কম্পিউটারকে বা প্রিন্টারকে যদি যুক্ত করা হয়, সেই যে যন্ত্রপাতিগুলো থাকবে, যে নেটওয়ার্কগুলো থাকবে, ওগুলোকে একসাথে করার জন্য আর কি একটা হাবের প্রয়োজন হয়। ঠিক আছে? এটাই বলেছে। দেখো, সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। এগুলোকে একসাথে যুক্ত করতে কিসের প্রয়োজন হয়? হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। এই হাব, এই যে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাব, এটা হচ্ছে হাব। ঠিক আছে? এই হাবের মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক গুলো সংযুক্ত করা হয়। তোমাদের যদি আমি এই হাবটা তুমি যদি না বুঝতে পারো, তোমাদের একদম ইজি একটা এক্সাম্পল দিই। তোমাদের সবার বাসায় তো রাউটার আছে, রাইট? ওয়াইফাই রাউটার। সেই রাউটারের যখন পোর্ট গুলো দেখবো যেখানে ইন্টারনেট কানেকশন ঢুকানো হয়, ওই জায়গাটা দেখবে এইরকম সেম এই টাইপের কিছু পোর্ট দেখবা। ওই পোর্ট গুলোতে কি হয় মূলত, ওগুলোর মাধ্যমে হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস পায় ওয়াইফাই, আবার ওইখান থেকেই এরকম একটা পোর্টের সাথে লাগিয়ে একটা তার লাগিয়ে তোমার ওটা আবার কম্পিউটারের সাথে লাগানো হয়। তাহলে কি হয়, ডিরেক্ট ওয়াইফাই এর যে অ্যাডাপ্টার, ওয়াইফাই যে রাউটার থেকে কিন্তু ডিরেক্ট সেটা সেই নেটওয়ার্কে আসতে পারে পিসিতে বা তোমার কম্পিউটারে, আর তুমি ল্যাপটপে যদি লাগাতে চাও তাহলে ডিরেক্ট সেই রাউটার থেকে এই পোর্টটাতে হচ্ছে এক পাশে ওয়ারটা বসিয়ে আরেকটা যে তার থাকবে সেই তারটা হচ্ছে তোমার ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করো, একবার ডিরেক্ট তুমি ওখান থেকে রাউটার থেকে নেট পাচ্ছ ওয়াইফাই, সরি কম্পিউটারে বা ল্যাপটপে। ঠিক আছে?
আর এই জিনিসটা দেখো তোমরা আজকে পাশে দেখতে পারো যে এই টাইপের হচ্ছে কিছু পোর্ট থাকে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি হাব। সো আমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা খুবই পরিচিত ইউএসবি হাব, কারণ আমাদের বাসায় কম বেশি সবারই ইউএসবি হাব থাকে। আবার তুমি যদি কম্পিউটার দেখো বা ল্যাপটপ দেখো, বেশিরভাগ জায়গায় দেখবে এরকম পোর্ট কিন্তু আছে, তাই না? পোর্ট আছে, বাট এখানে কি হয়, ল্যাপটপে কিন্তু ধরো 2টা বা 3টা ম্যাক্সিমাম পোর্ট থাকে। কম্পিউটার ক্ষেত্রে এরকম 4-5টা, হয়তো সামনের দিকে হয়তো 2টা থাকে, এর পিছনে 3-4টা থাকতে পারে, ঠিক আছে? এর থেকে তোমার যদি বেশি পোর্ট প্রয়োজন হয় তাহলে এরকম একটা ইউএসবি হাব নিলে একটা হাবে তুমি প্রবেশ করবে আর কি, একটা পোর্টে তুমি প্রবেশ করিয়ে চারটা পোর্ট একসাথে কাজ করাতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে হাব এবং ইউএসবি হাব। এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে দেয় এবং বিভিন্ন রকম যন্ত্রপাতির সাথে সংযুক্ত একসাথে একসাথে কাজ করানোর জন্য এরকম হাব এবং ইউএসবি হাব খুব বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, চলো। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। হাব হচ্ছে এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা যুক্ত সকল সরি একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। একই নেটওয়ার্কে হাব দ্বারা যুক্ত, ধরো কোন একটা নেটওয়ার্কের যে হাব, ধরো একটা ওই যে করলাম ওয়াইফাই এর ক্ষেত্রে ওই একটা রাউটারে কিন্তু আমরা কানেকশন দিচ্ছি, কিন্তু ওই কানেকশন থেকে কিন্তু আমরা কয়েকটা ডিভাইসে কানেকশন নিতে পারতেছি, তাই না? তো একটা নেটওয়ার্কে যদি হাব সংযুক্ত থাকে তাহলে ওই হাবের সাথে সংযুক্ত যতগুলো যন্ত্রপাতি থাকবে সবগুলোর সাথে আমরা যোগাযোগ করতে পারবো। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি। হাব বলতে আমরা মূলত ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবটাকেই বুঝে থাকি। তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখতে পারি। এই যে ইউএসবি হাব যেটা বলেছিলাম, এই ইউএসবি হাব কিন্তু আমরা অনেক দেখতে পারি। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। মনে করো হাবের মাধ্যমে যখন তুমি মানে এক কম্পিউটারের সাথে একটা হাব লাগানো, আরেকটা কম্পিউটারের সাথে ওই সেম হাবটাই লাগানো, ঠিক আছে? তাহলে তুমি এখন এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে হচ্ছে তথ্য পাঠাবা, কিন্তু এই যে তথ্য কিন্তু যাবে হাবের মাধ্যমে ঠিকই, বাট হাব কিন্তু এটা রিড করতে পারবে না বা পড়তে পারবে না, ঠিক আছে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। আচ্ছা, হাবের সাথে যদি ধরো 4-5টা কম্পিউটার একসাথে যুক্ত থাকে, তাহলে যখন একটা কম্পিউটার থেকে আর অন্য একটা কম্পিউটারে যখন তথ্য পাঠাবে, তখন ওই হাবটা করে কি, এই যে কম্পিউটার ছিল এই কম্পিউটার থেকে এই হাবের মাধ্যমে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার কাছে তথ্যটা পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ এই যে কম্পিউটারটা পাঠিয়েছিল ওই কম্পিউটারগুলোর কাছে তথ্যটা, ওই এই হাব কম্পিউটার থেকে যেহেতু হাবের মাধ্যমে তথ্যটা পাঠানো হয়েছে, তো যে হাব থেকে যে কম্পিউটার থেকে তথ্যটা পাঠানো হয়েছে ওই কম্পিউটারকেও হাবটা করে কি ওই সেম তথ্যটা আরেকবার ওর কাছে পাঠিয়ে দেয়। মানে ওই হাবের সাথে লিঙ্ক যতগুলা কম্পিউটার আছে, ইনক্লুডেড যে কম্পিউটারটা তথ্য পাঠিয়েছিল, ওকেও হচ্ছে হাব ওই তথ্যটা একটা কপি পাঠিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। অর্থাৎ আমার এই কম্পিউটার আমাকে, ধরো আমার এই একটা কম্পিউটার, এই কম্পিউটার হচ্ছে এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার তথ্য পাঠাবে। তাহলে এখন এই কম্পিউটার থেকে মাঝখানে একটা ধরো একটা হাব লিংক আছে। তো এখন এই কম্পিউটারের আন্ডারে যত, আচ্ছা আমি তোমাদের একটু এটা করে দেখাই। সাপোজ ধরো এটা হচ্ছে একটা কম্পিউটার সি, ওকে? এখান থেকে একটা হাব কানেক্টেড আছে সাথে। এই হাবের সাথে কানেক্টেড আছে আরো ধরো একটা কম্পিউটার, 2টা কম্পিউটার, 3টা কম্পিউটার, ওকে? এখন এই যে কম্পিউটারটা কানেক্টেড, এই সবগুলো কিন্তু হাবের সাথে কানেক্টেড, রাইট? সবগুলো হচ্ছে হাবের সাথে কানেক্টেড। এখন তুমি এই কম্পিউটার থেকে একটা তথ্য হাবের মাধ্যমে এই কম্পিউটারটাকে পাঠাবে, ঠিক আছে? এই কম্পিউটারটাকে পাঠাবে, কিন্তু এখন তুমি তথ্যটা পাঠালা, কিন্তু হাব করবে কি, এই তথ্যটাকে রিড করতে পারবে না। মানে তথ্যটা কার কাছে যাবে এটা রিড করতে পারবে না, তথ্যটা রিড করতে পারবে না এবং কার কাছে যাবে এটাও না। ও করবে কি,
তথ্যটা সুন্দর মতো এইখান থেকে পাস করে হাব যাবে, হাব আবার এই তথ্যটা ওর কাছে নিয়ে সবগুলো কম্পিউটার কাছে ওই তথ্যটা পাঠিয়ে দিবে, ইনক্লুডেড যে তথ্যটা ও নিছিল এই কম্পিউটার থেকে, ওকেও আবার রিপিট করে আরেকটা তথ্য ওর কাছে পাঠিয়ে দিবে, ওর তথ্যটা আবার ওর কাছে পাঠিয়ে দিবে, বা ওর যে ডেটাটা পাঠাইছিল এই কম্পিউটার কাছে ও করবে কি এই ডেটা নিয়ে সবগুলো কম্পিউটার কাছে দিয়ে দিবে, আবার ব্যাক করে ওর কাছে একটা কপি দিয়ে দিবে। অর্থাৎ করলো কি হাব সবগুলো কম্পিউটার কাছে তথ্যটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটাই বলছে। এটাই বলছে যে অর্থাৎ এমনকি যে কম্পিউটারে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। হাব হচ্ছে নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য যেটা যে ডেটাটা থাকবে সেই ডেটাটা পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। কারণ যেহেতু তথ্যটা পাঠানোর সময় হাবের এক কম্পিউটার থেকে কম্পিউটার হাবের মাধ্যমে নিয়ে আরেক কম্পিউটার পাঠানো হচ্ছে, তারপর সকল কম্পিউটার পাঠাচ্ছে, তো এই সবগুলোর জন্য আর কি এই হাবের ব্যবহারটা অনেকটাই কমে গিয়েছে। ঠিক আছে, এটা ছিল মূলত হচ্ছে আমাদের হাব নিয়ে আলোচনা। আশা করছি আপনি আলোচনা সবাই বুঝতে পেরেছেন এবং হাবের ব্যবহার এবং কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা পরবর্তী টপিকটি যাই। এখন আমরা আলোচনা করব হচ্ছে সুইচ নিয়ে। সুইচ, ঠিক আছে, সুইচ কি দেখো, এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। সুইচ হচ্ছে হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। বর্তমানে যে কোনো রকমের নেটওয়ার্ক তৈরি করার জন্য, যে কোনো রকমের নেটওয়ার্ক স্থাপন করার জন্য মূলত হচ্ছে সুইচের ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। অর্থাৎ সুইচের মাধ্যমে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে সুইচ সবগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে যে কোনটা কোন কম্পিউটার, এবং সেই হিসেবে সে তথ্য দিতে পারে। কিন্তু হাব করে কি, হাব কোনটা কোন কম্পিউটার সেটা আইডেন্টিফাই করতে পারে না। অর্থাৎ হাবের সাথে যুক্ত যদি 4টা কম্পিউটার থাকে সে কারোটাকে শনাক্ত করতে পারে না, সে সবাইকে তথ্য পাঠিয়ে দেয়। কিন্তু সুইচ সে কাজটা করে না। সুইচ হচ্ছে সবাইকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে এবং বুঝতে পারে যে কোনটা কোন কম্পিউটার, কোনটা কোন নেটওয়ার্কের আন্ডারে কোন কম্পিউটার রয়েছে, ঠিক আছে, কোন যন্ত্র রয়েছে। ফলে এই জন্য বলছি যে হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। হাব তা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ যেটা বললাম যে সুইচ কিন্তু তার সাথে যুক্ত যতগুলো কম্পিউটার রয়েছে সবগুলো কম্পিউটারকে কিন্তু আলাদাভাবে শনাক্ত করতে পারে, যার কারণে যদি সেখানে থাকে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, লাইক ধরো এটা হচ্ছে একটা কম্পিউটার, ওকে, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে একটা সুইচ। সুইচের মাধ্যমে আরো আছে 3টা কম্পিউটার। সুইচের আন্ডারে একটা কম্পিউটার সুইচের সাথে যুক্ত, আবার এই সুইচের সাথে যুক্ত হচ্ছে টোটাল 4টা কম্পিউটার। এখন এই কম্পিউটার থেকে তথ্য পাঠানো হচ্ছে এই কম্পিউটারে, চাচ্ছে যে এইখান থেকে একটা ইনফো বা একটা ডেটা পাঠাবে এই কম্পিউটারের কাছে। তাহলে এখন যেহেতু এরা সবগুলো সুইচের মাধ্যমে কানেক্টেড, তো এখন করবে কি এই কম্পিউটারটা তথ্য পাঠাবে ফার্স্টে সুইচের কাছে, দেন সুইচের মাধ্যমে ডিরেক্ট চলে যাবে এই কম্পিউটারের কাছে। অর্থাৎ একদম ডিরেক্ট চলে যাবে কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ বুঝতে পারবে সুইচ যে এই কম্পিউটারে কাকে তথ্য পাঠাতে যাচ্ছে, ও সে আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করে হচ্ছে সে পাঠাবে যার কাছে যাওয়ার প্রয়োজন। অর্থাৎ এই কম্পিউটারে যাকে তথ্যটা পাঠাতে চাচ্ছে সে ডিরেক্ট সুইচে তাকে ডিরেক্ট ওই কম্পিউটারের কাছে তথ্যটা পাঠিয়ে দিবে। তো এই জিনিসটা হচ্ছে হাবের মধ্যে ছিল না, কারণ হাবের মাধ্যমে হচ্ছে হাব সেই তথ্যটা রিডিও করতে পারতো না এবং ও সবার কাছে এই তথ্যটা ছড়িয়ে দিত, ইনক্লুডেড যে কম্পিউটার পাঠাইছে তাকেও সে তথ্যটা পাঠিয়ে দিত। কিন্তু সুইচ সেটা হচ্ছে না। সুইচ হচ্ছে যার যে যে কম্পিউটারটা তথ্য দিবে সে যাকে তথ্য দিতে যাচ্ছে সুইচ ডিরেক্ট ওই কম্পিউটারের কাছে তথ্য পাঠাতে, বাকি কোনো কম্পিউটারের কাছে তথ্যটা পাঠায় না। এটা হচ্ছে মূলত সুইচের ব্যবহার বা সুইচের বৈশিষ্ট্য।
সেটাই বলছে যে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কে যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। সুইচের সাথে যুক্ত যে যন্ত্রগুলো রয়েছে, যে অর্থাৎ যে যদি কম্পিউটার বলি, যে কম্পিউটারগুলো যুক্ত থাকবে সুইচের সাথে, ওই যন্ত্রগুলা শুধুমাত্র যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায়, যার কাছে ডেটা বা উপাত্ত পাঠাতে চায়, শুধুমাত্র তাকেই হচ্ছে ওই উপাত্তটা পাঠায়। এখন প্রশ্ন হলো সুইচ এই কাজটি কিভাবে করে। সুইচ এই কাজটি কিভাবে করে, এটা হচ্ছে এখন আমাদের কাছে মেইন কনসার্ন। দেখি কিভাবে পাঠায়। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসি যন্ত্রে একটি করে ঠিকানা বরাদ্দ করে। এই সুইচ তার সাথে যুক্ত সবগুলো যন্ত্রকে আলাদা করে একটা ঠিকানা বন্টন বা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে, এবং ওই ঠিকানা অনুযায়ী যে কার জন্য কোন ঠিকানা রয়েছে ওই ঠিকানা অনুযায়ী সে হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক যন্ত্র থেকে আরেক যন্ত্র হচ্ছে তথ্যটা পাঠায়। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানার উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। অর্থাৎ ওই যেটা বললাম একটু আগে এক্সাম্পল দিলাম, যে এক কম্পিউটার থেকে যদি তথ্য আরেকটা কম্পিউটারে, সাপোজ ধর এক নাম্বার টোটাল আছে 4টা কম্পিউটার, একটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 4টে কম্পিউটার হচ্ছে একটা সুইচের মাধ্যমে কানেক্টেড। এখন চাচ্ছে 1 নাম্বার কম্পিউটারটা হচ্ছে 4 নাম্বার কম্পিউটারে একটা তথ্য পাঠাবে। তাহলে এখন ডিরেক্টলি করবে কি, সুইচ করবে কি, ওই 1 নাম্বার কম্পিউটার থেকে তথ্যটা নিয়ে ডিরেক্ট 4 নাম্বার কম্পিউটারে তথ্যটা পাঠিয়ে দিবে। এর মাঝখানে যে 2-3 যে কম্পিউটার ছিল সেই 2-3 কোনো কম্পিউটার কাছে তথ্য পাঠাবে না। বাট হাবের ক্ষেত্রে কি হতো, কিন্তু হাবের ক্ষেত্রে সবগুলো কম্পিউটার কিন্তু সেই তথ্যটা পেয়ে যেত, আবার ইনক্লুডেড যে কম্পিউটার তথ্য পাঠিয়েছিল, অর্থাৎ 1 নাম্বার কম্পিউটার পাঠিয়েছিল, সেই 1 নাম্বার কম্পিউটার কিন্তু তথ্যটা আবার সে রিপিট পেত। ঠিক আছে, এই জন্য বলছে যে সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্য আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানার উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। সুইচ এক ঠিকানার তথ্যটা আরেক ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি তারা কি ভাষায় ডাকে, তারা হচ্ছে ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অর্থাৎ ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। ঠিক আছে, উপরের শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো। আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করে সুইচ হাবের যে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে, এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচ সবার পছন্দ। আর কি বলেছে, আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের থেকে কিন্তু অনেক দ্রুত। কারণ যেহেতু হাবের ক্ষেত্রে কি হতো, যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তথ্য পাঠাতে হলে ওই হাবের সাথে লিঙ্ক যতগুলো কম্পিউটার ছিল সবগুলো কম্পিউটার সেই তথ্যটা পেয়ে যেত, এবং এটা কিন্তু একটা সময় বেশি লাগতো এবং ব্যয়বহুল ছিল। কিন্তু সুইচের কারণে সংযুক্ত যতগুলো কম্পিউটার থাকবে সবগুলো যেহেতু আলাদা আলাদা ঠিকানায় নামকরণ থাকে বা আলাদা ঠিকানা থাকে, এই কারণে এক কম্পিউটার থেকে যদি অন্য একটা কম্পিউটার পাঠাতে হতো, সুইচ যার কাছ থেকে নিচ্ছে ঠিকানা, যার কাছে ডেটা নিচ্ছে, ও যাকে পাঠাতে যাচ্ছে ওর ঠিকানাটা আইডেন্টিফাই করে ডিরেক্ট ওর কাছে তথ্যটা পাঠিয়ে দিত। এই জন্য সুইচটা ব্যবহার করা ছিল খুব ইজি এবং খুব সময় খুব কম লাগতো, কারণ ডিরেক্ট যেহেতু পাঠিয়ে দিচ্ছে তথ্যটা, তো সময়টা কম লাগতেছে এবং খরচটা কম। এই জন্যই নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে এখন সবাই কম বেশি সুইচটাকে প্রাধান্য দেয় এবং সুইচটাকে পছন্দ করে। তো এটা ছিল আমাদের মূলত সুইচ নিয়ে আলোচনা। আশা করছি সুইচ নিয়ে যে টপিকগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ভালো মতো এটা শিখতে পেরেছো। দেন এখন আমরা শিখবো হচ্ছে পরবর্তী যন্ত্র দেখি আমরা। এখন আমাদের হচ্ছে রাউটার। আইসিটি সংশ্লিষ্ট যন্ত্রপাতির ভিতরে রাউটার হচ্ছে অন্যতম। এই রাউটারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে। দেখি আমরা যে কিভাবে আসলো এই রাউটার। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে বা রুট শব্দ থেকে। রাউটার শব্দটি এসেছে মূলত রুট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যেটা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটারই সমন্বয়ে গঠিত। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। রাউটারটা মূলত হচ্ছে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। এই যে ইন্টারনেটটা, এই যে আমরা ইন্টারনেট বলি প্রতি ক্ষেত্রে, এই ইন্টারনেটটা কিন্তু মূলত হচ্ছে অসংখ্য নেটওয়ার্কের তৈরি।
একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। একই প্রোটোকল, একই প্রোটোকলের সাথে যুক্ত আছে এরকম দুইটা, যেমন বলছি যে একই প্রোটোকলের অধীনে কার্যরত দুইটা নেটওয়ার্ক, একই প্রোটোকলের সাথে যুক্ত দুইটা নেটওয়ার্কে যদি একসাথে যুক্ত করতে হয় তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? এই যে রাউটারটা ব্যবহার করতে হবে। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে, রাউটারের প্রধান কাজ হলো ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। এই যে রাউটার নাম হচ্ছে, এই রাউটারটা মেন কাজ কি? রাউটারটা মেন কাজ হচ্ছে ডেটা বা উপাত্তকে একটা যথাযথ পথ দেখানো। ধরো অস্ট্রেলিয়ায় অবস্থিত কোনো বন্ধুকে ইমেইলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবির কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধু কম্পিউটারে পৌঁছে যাবে। এই যে ইমেইলটা পাঠাবে, ইমেইলটা কিন্তু কয়েকটা ডেটা প্যাকেটের মাধ্যমে বিভক্ত হয়ে যাবে এবং সেটা ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাবে। এই যে তাকে ডিরেকশনটা দিচ্ছে, এটাকে দিবে, এটা হচ্ছে মধ্যে দিবে রাউটার। তো এই ছিল তো এটা ছিল হচ্ছে মূলত রাউটার হচ্ছে আর কি যে ডেটার যে পথটা নির্দেশ করে সেই পথটা মানে কোন দিকে যাবে সেই পথটা হচ্ছে মূলত নির্দেশ করে। এখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক সংশ্লিষ্ট আর কিছু যন্ত্রপাতি রয়েছে। নেটওয়ার্ক, কারণ শুধুমাত্র এই যে নেটওয়ার্কটা স্থাপন করতেছি আমরা, এটা কিন্তু এত ইজিলি হচ্ছে না। এটাকে করার জন্য কিছু লং প্রসেস থাকে, আরো কিছু যন্ত্রপাতি থাকে। সো আমরা কিছু কিছু জিনিসগুলো দেখলাম, যেমন হাব দেখলাম, আমরা সুইচ দেখলাম, দেন রাউটার দেখলাম, এগুলোর কি কি ব্যবহার ছিল সেই ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা সেই ব্যবহারগুলো বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি রয়েছে সেই বিষয়গুলো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে মডেম। মডেম হচ্ছে নেটওয়ার্কের সংশ্লিষ্ট যন্ত্রপাতির ভিতরে অন্য একটি যন্ত্র, এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো চলো দেখি যে মডেমের ব্যবহারটা কি। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা যন্ত্র হলো মডেম। মডুলেটর এর এমও এবং ডিমডুলেটর হতে ডেম, এই অংশ দুটি সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেমটাকে শব্দটা মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুইটা ভাগ থেকে মূলত মডেম শব্দটি এসেছে। সেটা হচ্ছে মডুলেটরের প্রথম যে ওয়ার্ডটা, প্রথম দুইটা ওয়ার্ড এমও এবং ডিমডুলেটরের ডিইএম। তো এই অংশ দুটির সমন্বয় হচ্ছে মডেম, এম ও ডিইএম, মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহার হতে পারে। মডেমটা মূলত দুই ভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে তার যুক্ত করে, অর্থাৎ ওয়্যার দিয়ে তারের মাধ্যমে যুক্ত করে ব্যবহার করা যেতে পারে। আরেকটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ তার বিহীন ভাবে ব্যবহার করেও মূলত মডেমটা ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। ইন্টারনেটের মাধ্যমে ডেটা আদান প্রদান করার জন্য ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যালের প্রয়োজন হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র বা নেটওয়ার্ক যন্ত্রকে আমি কিছু বলতে পারি নেটওয়ার্ক ডিভাইস, যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে। অর্থাৎ মডেম হচ্ছে মূলত আমরা যে ডেটা বা উপাত্ত পাঠাবো সেগুলোকে সিগন্যাল রূপান্তর করবে। সিগন্যালের মাধ্যমে আর কি, বা একটা নেটওয়ার্ক, এই সিগন্যালের মাধ্যমে হচ্ছে নেটওয়ার্কটাকে অর্থাৎ ডেটাটাকে আদান প্রদান করতে পারবে এই মডেম মাধ্যমে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে মডেম, এটা কিন্তু ওয়্যার সহ অর্থাৎ তারের মাধ্যমে কানেক্টেড থাকবে, আবার এটা হচ্ছে ওয়্যারলেসও হয়। ঠিক আছে, আমরা যে কোনো ভাবেই মডেমটাকে ইউজ করতে পারি। আবার যেমন এখানে বলছিলাম যে মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে।
আবার পড়ি, মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে ডিজিটাল যে সিগন্যালটা, এই সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করবে। ওই যে যে ডেটাটা আমরা পাঠাবো সেটা সিগন্যালের মাধ্যমে রূপান্তর করে সেটা হচ্ছে নেটওয়ার্কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটার প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে যে প্রাপ্ত সিগন্যাল, নেটওয়ার্কের মাধ্যমে যে আমরা একটা সিগন্যাল পাবো, সেই সিগন্যালটাকে কি করে, আবার প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। পূর্বে স্বল্প গতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। আগের যুগে স্বল্প গতির, মানে গতিও ছিল কম, কম গতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। বর্তমানে এর পরিবর্তে দ্রুত গতির কেবল বা ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেম ব্যবহার হচ্ছে। বর্তমানে এই যে ডায়াল আপ, আমাদের যে ডায়াল আপ মডেম ছিল যেটা আগের যুগে, এখন ওইটা চেঞ্জ হয়ে বর্তমানে এর পরিবর্তে দ্রুত গতির কেবল বা ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেম ব্যবহার করা হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই অর্থাৎ ওয়্যারলেস ফিডেলিটি মডেম ব্যবহৃত হচ্ছে। তো আমরা তো ওয়াইফাই ব্যবহার সবারই কম বেশি ধারণা আছে, তো এটা নিয়ে আমরা আলোচনা না করি, কারণ এই ব্যাপারে সবারই একটা বিস্তৃত ধারণা থাকে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি হচ্ছে মূলত তারযুক্ত ল্যান্ড কার্ড। তারযুক্ত ল্যান্ড কার্ডটা একটা ছবি আমাদের এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ডটা কি? দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান্ড কার্ড। দুইটি বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান্ড কার্ড। তোমার কাছে দুইটা বা এর থেকে বেশি যন্ত্র আছে, বেশি সংখ্যক যন্ত্র বা কম্পিউটার আছে, এখন এই কম্পিউটারকে একসাথে যুক্ত করতে, সকলকে একসাথে যুক্ত করার জন্য আমাকে যন্ত্রের প্রয়োজন হবে। সেটা কি? সেটা হলো ল্যান্ড কার্ড। অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান্ড কার্ডের প্রয়োজন হবে। যে কোনো রকমের আমরা যদি নেটওয়ার্ক স্থাপন করতে চাই বা নেটওয়ার্ক শুরু করতে চাই বা নেটওয়ার্ক স্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ল্যান্ড কার্ড। আমাদের নেটওয়ার্ক স্থাপন করার জন্য অবশ্যই ল্যান্ড কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান্ড কার্ডের প্রয়োজন হয়। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে চাইলে, নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে চাইলে কিংবা গ্রহণ করতে কিসের প্রয়োজন হবে? ল্যান্ড কার্ডের প্রয়োজন হবে। এক্ষেত্রে ল্যান্ড কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতোই। ল্যান্ড কার্ডের ভূমিকা এই ক্ষেত্রে কি, যেহেতু আমাদের নেটওয়ার্ক গড়ে তুলতে ল্যান্ড কার্ডের প্রয়োজন হচ্ছে, তো এখানে ল্যান্ড কার্ডের ভূমিকা হচ্ছে ইন্টারপ্রেটারের মতো। বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথে ল্যান্ড কার্ড যুক্ত অর্থাৎ বিল্ট ইন থাকে। বর্তমানে যে যতগুলো আপগ্রেড কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে সবগুলোর সাথে মূলত বিল্ট ইন ভাবে, অর্থাৎ আগে থেকে মাদারবোর্ডের ভিতরে তারা হচ্ছে একটি ল্যান্ড কার্ড অ্যাটাচ করে দেয়। তারপরেও কিছু যন্ত্রে, কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান্ড কার্ড যুক্ত করতে হয়। প্রযুক্তি উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান্ড কার্ড খুবই জনপ্রিয়। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তারবিহীন ল্যান্ড কার্ডের একটা চিত্র। ঠিক আছে, আশা করছি ল্যান্ড কার্ডটাও তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। স্যাটেলাইটের ব্যাপার এবং অপটিক্যাল ফাইবারের ব্যাপারে তোমাদের আশা করছি, কারণ এই যুগে এসে তোমাদের আশা করছি একটা ভালো ধারণা আছে। স্যাটেলাইটের তোমরা তো কয়েকদিন আগে দেখেছো, কয়েকদিন না অনেকদিন হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল, এছাড়া মহাকাশে আরো অনেক রকম স্যাটেলাইট রয়েছে যার মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো ইমপ্রুভ হয়েছে। এছাড়া অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু ডেটাটা খুব তাড়াতাড়ি পাস হতে পারে। ঠিক আছে, তো এই জন্য অপটিক্যাল ফাইবারও কিন্তু এখন বর্তমানে আমাদের অনেকেরই বাসা বাড়িতে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে যে আমরা ডেটার মাধ্যমে ইন্টারনেটে কানেকশন দিতাম, সেখানে কিন্তু অনেকে এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করে, যার মাধ্যমে তার তথ্যটাকে অনেক তাড়াতাড়ি পাস করতে পারে। এখন হচ্ছে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার দুইটারই অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, এবং দুইটাই অনেক দ্রুত গতির মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে পারে। দেখি যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করবো স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি, তোমরা সবাই জানো নেটওয়ার্কের শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়। নেটওয়ার্কে কোনো প্রতিষ্ঠান বা কোনো শহরের মাধ্যমে সীমাবদ্ধ না, সারা বাংলাদেশ বা সারা বিশ্বে বলে এই নেটওয়ার্কটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তাই বলছে যে নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। এই যে নেটওয়ার্কটা আমরা স্থাপন করছি বা নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতেছি, এটা কিন্তু শুধুমাত্র একটা দেশের ভিতরে কিন্তু সীমাবদ্ধ নয়, যেটা আমি বললাম যে পুরো বিশ্ব এই নেটওয়ার্কের আওতায় রয়েছে। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যার অর্থ পৃথিবীতে যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ তুমি দেশের এক প্রান্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অপর প্রান্তে তথ্য পাঠাতে যাচ্ছ, সেটাও কিন্তু এখন ইজিলি সম্ভব। কারণ এখন পুরো পৃথিবীটাই হচ্ছে নেটওয়ার্ক আন্ডারে, এবং যে কোনো তথ্য তুমি যদি পাস করতে চাও সেটা যাচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে। যেহেতু পুরো পৃথিবীতে নেটওয়ার্ক আন্ডারে, তো যে কোনো জায়গায় যে কোনো তথ্য পাঠিয়ে দেওয়া সম্ভব। তাই বলেছে যে যার অর্থ পৃথিবীতে যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সব থেকে কার্যকরী পদ্ধতি। যদি কাছাকাছি দূরত্ব হয় সেখানে কিন্তু তারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া সম্ভব কোন তথ্য, কিন্তু যদি বাইরে হয়, দেশের বাইরে হয় বা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়, তাহলে কিন্তু তারের মাধ্যমে পাঠানো সম্ভব না, এটা অসম্ভব। তো সেখানে কিভাবে হয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে এই তথ্যগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো সম্ভব। এটা আমরা দেখতে পাচ্ছি মহাকাশে ভাসমান কমিউনিকেশন স্যাটেলাইট, এরকম অনেক স্যাটেলাইট হচ্ছে মহাকাশে রয়েছে, যার মাধ্যমে এই যে তথ্য ডেটাগুলো আদান প্রদান করা হয়ে থাকে। কারণ আমরা দেখি স্যাটেলাইটটাকে, স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। এই স্যাটেলাইটটা মূলত হচ্ছে একটা মধ্যাকর্ষণ বলের কারণে মূলত এই স্যাটেলাইটটা ঘুরতে থাকে। যেহেতু এটা মধ্যাকর্ষণ বলের কারণে ঘুরতেছে, তো এটাকে অন্যভাবে ঘোরানোর কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো জ্বালানি শক্তির মাধ্যমে এটাকে ঘোরানোর প্রয়োজন হয় না, এটা অটোমেটিকই মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এই জন্য কোনো জ্বালানি খরচ পড়ে না এবং এটা ইজিলি একাই ঘুরতে থাকে। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। পৃথিবীর একটা নিজস্ব অক্ষ রয়েছে, এই অক্ষে পৃথিবী হচ্ছে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। কারণ যদি পৃথিবী যেহেতু 24 ঘন্টা একবার ঘুরতেছে, যদি স্যাটেলাইটটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে 24 ঘন্টা একবার ঘুরে আসে, তাহলে কি হবে, পৃথিবী থেকে ওটাকে দেখলে মনে হবে কি ওটা এক জায়গায় স্থির হয়ে আছে না। যদি এরকম হতো পৃথিবী ঘুরতেছে কিন্তু ওটা ঘুরতেছে না, তাহলে মনে হচ্ছে হ্যাঁ ওটা তো মনে হচ্ছে ঘুরতেছে, ওটা মনে হচ্ছে এক জায়গায় স্থির না, ওটা ঘুরতেছে আমাদের সাথে। কিন্তু ওটা একা ঘুরতেছে, কিন্তু যদি দুইটা একসাথে যেহেতু ঘুরতেছে, তার আমার মনে হচ্ছে ওটা স্থির হয়ে আছে, ওটা ঘুরতেছে না। ঠিক আছে, এই জন্য বলছি যে পৃথিবীর নিজস্ব অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। পৃথিবী স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবী ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে বা এক জায়গায় থেমে আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই ধরনের স্যাটেলাইটকে কি বলা হয়, এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না, অর্থাৎ যে জিও স্টেশনারি স্যাটেলাইট রয়েছে, এই স্যাটেলাইটটাকে আমরা আমাদের মন মতো যে কোনো উচ্চতায় রাখতে পারি না, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট, এই স্যাটেলাইটটাকে মূলত হচ্ছে প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে দেয়। তো আকাশে একবার যদি সেই জিও স্টেশনারি স্যাটেলাইটের কাছে কোনো তথ্য পাঠানো হয় বা কোনো ডেটা পাঠানো হয়, তাহলে সেই সিগন্যালটাকে সে হচ্ছে কি করবে, সে স্যাটেলাইটটা ফার্স্টে সে নেবে এবং নেওয়ার পর সেই স্যাটেলাইট, ওই জিও স্টেশনারি স্যাটেলাইট সেই তথ্যটাকে আরেক প্রান্তে যার কাছে তথ্য পাঠানোর প্রয়োজন তার কাছে সে পাঠিয়ে দিবে। এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। তো এই পদ্ধতির মাধ্যমে, এই জিও স্টেশনারি পদ্ধতির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে
প্রথম যখন এইভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচিত হয়। সর্বপ্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট কবে বসানো হয়? 1964 সালে। সর্বপ্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট কবে স্থাপন করা হয় তাহলে? 1964 সালে। ঠিক আছে। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমেও যোগাযোগ স্থাপন করার কিন্তু দুইটা সমস্যা রয়েছে। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় বড় অ্যান্টেনার দরকার হয়। যেহেতু মহাকাশে রয়েছে স্যাটেলাইট, তো পৃথিবী থেকে কিন্তু মহাকাশ অনেক দূরে, বা স্যাটেলাইটটা কিন্তু অনেক দূরে আছে। তো এই জন্য যখন কোনো দেশ থেকে, পৃথিবী থেকে যখন কোনো তথ্য স্যাটেলাইটে পাঠানো হয়, সে কিন্তু অনেক পাঠানোর জন্য কিন্তু অনেক বড় বড় অ্যান্টেনা প্রয়োজন হয়, কারণ অ্যান্টেনার মাধ্যমে তাহলে সিগন্যালটা সে পাঠাতে পারবে। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যালটি পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল, কারণ অ্যান্টেনার মাধ্যমে পাঠানো হচ্ছে, তার অ্যান্টেনা থেকে কি হয়ে যাচ্ছে? ওয়্যারলেস ভাবে যাচ্ছে, ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়। ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও একই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। যদি ওয়্যারলেস সিগন্যাল অনেক দ্রুত যাবে, অনেক ফাস্ট যাবে, তারপর যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে থাকে স্যাটেলাইট গুলা, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা যেটাও ওরা যে স্পিড আপ থাকে, অর্থাৎ ডেটা যে স্পিডটা থাকে সিগন্যালের, সেটাও ওই যে দূরত্বটা সেটা কভার করতে তাদের অনেক সময় লেগে যায়। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে শুনে একটু পরে শোনা যায়, বা সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। অর্থাৎ মানে আমরা এখন কথা বলতেছি, এখন কোনো একটা কথা বললাম, সেটা হয়তো কিছু সেকেন্ড পর বা কিছুক্ষণ পর হচ্ছে ও অপর পাশে যে থাকবে সে শুনতে পাবে, যদি স্যাটেলাইটের মাধ্যমে সেই সিগন্যালটা পাঠানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত স্যাটেলাইটের দুইটা অসুবিধা। তো আমরা স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম, এখন আমরা মূলত হচ্ছে অপটিক্যাল ফাইবার নিয়ে একটু দেখব যে অপটিক্যাল ফাইবার জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। অপটিক্যাল ফাইবার অর্থাৎ সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। আবার বলি, অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়। এই অপটিক্যাল ফাইবার দিয়ে কি করা হয়? অপটিক্যাল ফাইবার দিয়ে মূলত হচ্ছে আলোক সিগন্যাল পাঠানো হয়। ঠিক ঠিক যেমনি বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়, অপটিক্যাল ফাইবার দিয়ে হচ্ছে আলোক সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ আলোর একটা ফ্ল্যাশের মতো সেই তথ্য সিগন্যালটা পাঠানো হয়। এবং বৈদ্যুতিক তার, আমাদের পাশে যে বৈদ্যুতিক তারগুলো থাকে, সেই তারগুলোর মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ বা বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে আলোক সিগন্যাল পাঠানো হয়, তাই তোমরা নিশ্চয়ই এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো। তোমাদের বিজ্ঞান বইগুলোতে কিন্তু এই অপটিক্যাল তোমাদের যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। তোমরা যদি না জানো তাহলে অবশ্যই তোমাদের যে বিজ্ঞান বইটা আছে সেটা চেক করে আসো। সেখানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাপারে খুব সুন্দরভাবে ধারণা দেওয়া আছে। তো তোমরা অবশ্যই তোমাদের যে বিজ্ঞান বইটা সে দেখে আসো। আচ্ছা, তো আমরা জেনেছিলাম যে এই পূর্ণ অভ্যন্তরীণের ব্যাপারে কিন্তু তোমাদের যে বইগুলো রয়েছে, বিজ্ঞান বই, সেই বিজ্ঞান বইগুলোতে কিন্তু আলোচনা করে রয়েছে। তো তোমরা অবশ্যই সেই আলোচনাগুলো দেখে আসবে এবং তোমাদের আশা করি তোমাদের একটা ভালো ধারণা পাবে। সো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন, সেই প্রতিফলনের মাধ্যমে হচ্ছে মূলত আলোক সিগন্যালটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়। এই যে বৈদ্যুতিক সিগন্যালটা, এই সিগন্যালটাকে মূলত প্রথমে কি করা হয়? আলোক সিগন্যালে পরিণত করা হয়। এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। যে আলোক সিগন্যালটা তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে, সেই আলোক সিগন্যালটা মূলত এরপরে অপটিক্যাল যে ফাইবার রয়েছে, সেই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। অপর প্রান্তে হচ্ছে এই আলোক সিগন্যালটাকে আবার বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়, এবং এইভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব। আবার দেখি কিভাবে পাঠানো সম্ভব। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। তারপর আবার অপর প্রান্ত যেটা, সেই অপর প্রান্ত হচ্ছে আবার আলোক সিগন্যালটাকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এইভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এই সিগন্যাল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। এই যে অপটিক্যাল ফাইবারটা, এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। এই একটা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কয়েক লাখ টেলিফোন কল পাঠানো সম্ভব।
ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ অপটিক্যাল ফাইবারের যোগাযোগ এতই উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে এখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগটা করা হচ্ছে। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে দেবার সময় সেটাকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। সমুদ্রের নিচ দিয়ে এক দেশ থেকে এক দেশে যোগাযোগ স্থাপনের জন্য অপটিক্যাল ফাইবার যখন স্থাপন করা হয়, অনেক সময় সমুদ্রের নিচ দিয়ে হচ্ছে এই অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়। এই ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলা হয়। যেগুলো সমুদ্রের মাধ্যমে স্থাপন করা হয় সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে সাবমেরিন কেবল। ঠিক আছে, সাবমেরিন কেবল। দেখো বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে পৃথিবীর সাথে সংযুক্ত তার নাম হচ্ছে সিমিউই 4। অর্থাৎ বাংলাদেশের যে সাবমেরিনটা পৃথিবীর সাহায্যে বাইরে যে পৃথিবীর সাথে সংযুক্ত আছে, এই যে সাবমেরিন কেবলটা রয়েছে সেই সাবমেরিন কেবলটার নাম কি? সিমিউই 4। এই দেখো ছবি দেখা যাচ্ছে, এই যে রেড লাইনটা, এগুলো হচ্ছে সবগুলো কেবলের সাথে সবগুলো দেশ হচ্ছে সংযুক্ত আছে। ঠিক আছে, এবং সবগুলো পানির মধ্যে দিয়ে গেছে। এই যে পানির মধ্যে দিয়ে কিন্তু এগুলা বিভিন্ন দেশের সাথে সংযুক্ত স্থাপন করছে। ওকে, আচ্ছা। ইদানিং অপটিক্যাল ফাইবারের যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত করছে। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেওয়ার সময় সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়, এবং এই ধরনের অপটিক্যাল ফাইবারকে বলা হয় হচ্ছে সাবমেরিন কেবল। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তুর ভিতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ 1/3 কম। স্যাটেলাইট সিগন্যালটা কিন্তু আলোর বেগে কিন্তু যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের যে তথ্যগুলো যায় সেগুলো হচ্ছে কাঁচ বা প্লাস্টিক তন্তুর মধ্য দিয়ে, যার কারণে সেখানে আলোর বেগ 1/3 কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটা অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। এরপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যদি কোনো সিগন্যাল পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, তাহলে সেটা অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরে স্যাটেলাইট সিগন্যালে গিয়ে আবার ফিরে আসতে হয় না। কারণ পৃথিবী থেকে তো সিগন্যাল তোমার যে স্যাটেলাইট থাকে, সেই স্যাটেলাইট হচ্ছে 36,000 কিলোমিটার দূরে থাকে যেটা, তো সেখানে যে আবার তথ্য পাঠাতে আসতে কোনো সময় বেশি লাগে। কিন্তু অপটিক্যাল ফাইবার কিন্তু সমুদ্র যেহেতু কাঁচের তন্তুর ভিতর দিয়ে যায়, তাও সেটা তুলনামূলক একটু প্রায় অনেকটা তাড়াতাড়ি যায়। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল আলোচনা। আশা করছি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। এভাবে আমাদের চ্যাপ্টার 2 যেটা অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক, এই চ্যাপ্টারটি শেষ, এবং আশা করছি তোমাদের এই পর্যন্ত আমি যতগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম, টপোলজি, এরপর বিভিন্ন নেটওয়ার্কের যন্ত্রপাতি, যেমন আজকে আমরা শিখলাম আবার হাব, সুইচ, রাউটার, এরপর অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, বিভিন্ন এই যতগুলো টপিক শিখলাম, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমরা একটা ভালো একটা ধারণা পেয়েছো। এরপরেও তোমাদের অনেক সমস্যা থাকতে পারে, ছোট বড় বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে তোমাদের প্রবলেম থাকতে পারে। তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো নিজের ভিতরে রাখবে না, তোমরা অবশ্যই এগুলো আমাদের সাথে শেয়ার করবা। এবং আমাদের সাথে শেয়ার করার উপায় হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন যেটা রয়েছে, ইউটিউবে কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই তোমাদের যার যে যাবতীয় সমস্যা থাকবে বা যে প্রবলেমটাই থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের প্রবলেমগুলো জানিয়ে দেবে। আমরা আমাদের পরবর্তী তোমাদের এই সকল যতগুলো কমেন্ট থাকবে, এই কমেন্টে যতগুলো তোমরা সমস্যা উল্লেখ করবে, সেই সমস্যাগুলোর ভিত্তিতে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আমি তোমাদের সকল সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের অবশ্যই এর জন্য যেটা করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কার কোথায় সমস্যা হচ্ছে। এবং তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছো, প্রথম আমাদের চ্যানেলটি দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যারা আমাদের দীর্ঘদিন আমাদের ভিডিও দেখছো, তোমরা অবশ্যই তোমাদের যদি আজকে এই ভিডিও ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং আমরা যে আজকে এই কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শেষ করলাম, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো একটু যতগুলো ভিডিও এই কম্পিউটার নেটওয়ার্ক রিলেটেড ছিল সবাইকে ভালো দেখবে এবং ভালো বুঝতে চেষ্টা করবে। এবং আশা করতেছি তোমরা বুঝতে পারবে, এবং না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো রয়েছে। তো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।